মোহাম্মদ হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুদিন আগে নিজেই বলেছিল, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। অর্থাৎ ন্যায় বিচারের দাবি করেছিল, কিন্তু আসলেই কি সে ন্যায় বিচার পাবে? হাদির উপর হামলাকারী ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যমুনা নিউজকে। যেখানে একটি সংবাদ মাধ্যম ইনভেস্টিগেশন করে বের করে ফেলছে হাদির খুনি কারা এবং কখন এবং কোথা থেকে তারা পালিয়ে গিয়েছে, সেখানে আমাদের প্রশাসন সেই খুনিকে ধরিয়ে দিতে বলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, হামলাকারীদের মুখ, বাইক এবং তাদের নাম্বার প্লেট সহ স্পষ্টভাবে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এবং এই সবকিছুই টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের প্রশাসন এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি। হাদি ভাইকে গুলি করার 16-17 ঘন্টা আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়। আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম, হাদিকে মারলে কি হবে, ও কি আর মারের ভয় পায়? আপনি জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে 3 বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। চাকরি করার সুবাদে, র্যাবে চাকরি করার সুবাদে সোর্স মেনটেন করতে হয়। আমাকে গত পরশুদিন একজন বলল যে ভাই, মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি। এটা থেকে স্পষ্ট যে হাদি ভাইকে হত্যা করার হুমকি যে বারবার আসছিল, এটা প্রশাসন আগে থেকেই জানতো। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র 24 ঘন্টার মধ্যেই দেশের সব থেকে জনপ্রিয় ঢাকার 8 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে। এরকম সিরিয়াস একটি রাজনৈতিক ভয়ঙ্কর কিলিং স্টেপ কি একদিনেই নেওয়া সম্ভব? শুধু নভেম্বর মাসেই দেশি বিদেশি 30টির বেশি বিভিন্ন ধরনের হুমকি পেয়েছে বলে জানিয়েছে হাদি নিজেই। এখন প্রশ্ন হলো, আমাদের ইন্টেলিজেন্স প্রশাসন তাহলে কি করছিল, নাকি সবাই এরকম ধরনের একটি হামলার জন্য অপেক্ষা করছিল? ওসমান হাদির চিকিৎসার জন্য আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যা যা করা প্রয়োজন সবকিছু করতে, অথচ এই উপদেষ্টা প্যানেলের স্বরাষ্ট্র উপদেষ্টা, যার দায়িত্ব হলো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তিনি হাদি ভাইকে গুলি করার আগের দিনও কোথায় মাংসের চেয়ে আলু বেশি সেটা নিয়ে চিরুনি অভিযান চালাচ্ছিল। ভাবা যায়, একদিকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, দিনে দুপুরে কে কোথায় মারা যায় তার কোনো নিশ্চয়তা নেই। আমার এই খুলনা শহরকে আজ একটা ভয়ঙ্কর নগরীতে পরিণত হতে দেখছি, যেখানে দিনে দুপুরে যে যাকে পারছে যেখানে সেখানে মেরে ফেলে রেখে চলে যাচ্ছে, যেখানে প্রশাসনের এত ভঙ্গুর অবস্থা, সেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এমন ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে। মানে সবটার কি মগের মূল্য পেয়ে বসেছে, যা ইচ্ছা তাই করবে, কে কি বলবে। ওসমান হাদির এখন যে অবস্থা, এটাকে ব্রেইন ডেড বলে। আর একজন মানুষকে তখনই ব্রেইন ডেড বলা হয় যখন তার ব্রেইনের সকল কোষগুলো কাজ করা বন্ধ করে দেয়। এখন তো কেবল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে দেশের সবথেকে জনপ্রিয় ও প্রতিবাদী মুখটাকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। হাদি ভাইয়ের সাথে হাসনাত আবদুল্লাহর মতো কিছু মানুষকে নিয়ে এখন অনেক বেশি ভয় হয় কখন তাদের সাথেও না কি ঘটে বসে। যদি এই দেশে সত্য এবং ন্যায়ের পথে থাকার কারণে গুলি খেতে হয়, তাহলে এই দেশ কার জন্য নিরাপদ? একজন হাদিকে গুলি করা যায়, কিন্তু লক্ষ হাদি তৈরি হয়। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মনটা, করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।